হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকের যে ভিডিওটা হতে চলেছে, ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, তোমাদের একটা জিকের কিন্তু ম্যারাথন ক্লাস আমরা করতে চলেছি, যেটা বিশেষ করে তোমাদের ভারতীয় যে মাটি রয়েছে সেই মাটি সম্বন্ধিত ডিটেল ক্লাস কিন্তু আজকে হয়ে যাবে। মানে বলতে পারো এই একটা ক্লাস করলে তোমার কিন্তু এই জিকের মাটি চ্যাপ্টারটা বা মাটি টপিকটা নিয়ে কিন্তু আর কোনো রকমের সমস্যা থাকতে হবে না। যতটা দরকার আছে আমি করিয়ে দেবো। তো অবশ্যই আমাদের জিকে কিন্তু প্রথম ক্লাসটা আজকে হতে চলেছে। এই ক্লাসটা তোমাদের প্রত্যেকটা এক্সামিনেশন, যেমন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, জেল পুলিশ, ক্লার্কশিপ, এছাড়াও অন্যান্য যে এক্সামগুলো রয়েছে প্রত্যেকটার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তো এর যে পিডিএফটা, এই যে ক্লাসের পিডিএফটা, এটা কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। কিন্তু তার জন্য একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে একটাই, তোমাদের ভিডিওটা বেশি করে লাইক করতে হবে এবং 100টা লাইকে কিন্তু পৌঁছে দিতে হবে। ঠিক আছে, চলো আজকে আমরা ক্লাসটা প্রথম থেকে স্টার্ট করব। ফার্স্ট অফ অল দেখো, ভারতের মৃত্তিকা। মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম একটা আবরণ, আমরা সকলেই হয়তো এটা জানি। তো এর উৎপত্তি, বৈশিষ্ট্য, রং, তারপর ধরো জলবায়ু তারতম্য অনুসারে ভারতের মাটিকে কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যেটাকে আমরা ICAR, এরা কিন্তু 8টি ভাগে ভাগ করে দিয়েছে। মানে আমাদের যে মাটি রয়েছে, এই মাটিকে কিন্তু টোটাল 8টা ভাগে ভাগ করা হয়েছে। কারা করেছেন? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ICAR। ঠিক আছে, এই নামটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা নাম। তো এই 8টা ভাগ নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। ফার্স্ট অফ অল দেখো, তোমাদের 8টা ভাগের নাম। এক হচ্ছে পলি মৃত্তিকা, দ্বিতীয় তোমাদের কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, তারপরে তোমাদের লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মাটি, তারপরে মরু মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, পীঠ ও জলবায়ু অঞ্চলের মাটি এবং পার্বত্য অঞ্চলের মাটি। এই 8টা কিন্তু মেইন যে আমাদের টপিক, বা এই 8টা টপিক থেকে কিন্তু এক্সামে ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন্সটা চলে আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পলিমৃত্তিকা। অবস্থানের দিক থেকে পলিমৃত্তিকা কোথায় পাওয়া যায়, কেমন, সেগুলো একটু দেখে নিই। এই মাটি কিন্তু উত্তরের সমভূমি, দেখতে পাচ্ছ, শতদ্রু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি এবং উপকূলবর্তী অঞ্চলে পাওয়া যাচ্ছে। যেমন কি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব প্রভৃতি স্থানে কিন্তু এই মাটি দেখা যায়। তাহলে কোথায় কোথায়? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, হরিয়ানা, পাঞ্জাব ইত্যাদি অঞ্চলে কিন্তু আমাদের এই যে পলিমৃত্তিকা রয়েছে, সেই পলিমৃত্তিকা কিন্তু দেখতে পাওয়া যায়। এইবার এই পলিমৃত্তিকার কিছু বৈশিষ্ট্য নিয়ে চলো আমরা আলোচনা করি। এই মাটিতে তুমি ফার্স্ট অফ অল দেখতে পাবে পলি। পলি কি জানি আমরা? পলি কিন্তু জানি যে সমুদ্র, এই যে বা নদী, এই পলি কিন্তু সৃষ্টি করে থাকে। ঠিক আছে, পলি, বালি ও কাদার ভাগ বেশি থাকছে। তাহলে এই মৃত্তিকার যে প্রধান তুমি একটা বৈশিষ্ট্য বলতে পারো সেটা হচ্ছে বালি, কাদা, পলি ইত্যাদির কিন্তু ভাগ বেশি থাকছে। এই মাটিতে সাধারণত কি হচ্ছে, পটাশ, ফসফরিক, তারপর তোমার অ্যাসিড, মানে ফসফরিক অ্যাসিড, চুন এবং অন্যান্য যে জৈব পদার্থ সেগুলো কিন্তু মিশ্রিত থাকছে। সেই জন্যই কিন্তু এর যে রংটাও সেটা একটু অন্যরকম হয়। এই মাটি খুব উর্বর হয়, কৃষিকাজে এটা খুব উপযোগী। মানে মনে রাখবে তোমরা, সমুদ্র বা নদীর, মানে নদীর আর কি, নদীর যে পলিমাটি হয় সেই পলিমাটি কিন্তু খুবই মানে উপযোগী হয় চাষবাসের জন্য, মনে রাখতে হবে। এবং দেখো এই মাটিতে স্পেশালি আমরা কি কি চাষ করতে পারি, যেমন ধান রয়েছে, গম রয়েছে, আখ রয়েছে, পাট, আলু প্রভৃতি কিন্তু উৎপন্ন হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট বলছি বারবার, ক্লাসগুলো কিন্তু করবে এবং এই পিডিএফটা তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে যদি তোমরা এই ভিডিওটাতে 100টা লাইক কমপ্লিট করতে পারো। তো এই মাটির যে রং সেটা কিন্তু গাঢ় হয়, খুব গাঢ় রং হয় এই মাটির। ঠিক আছে, মনে রাখতে হবে। এর পরবর্তীতে আমাদের নেক্সট যেটা রয়েছে দেখো, আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পলিমাটিকে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন নাম দেওয়া হয়েছে এই পলিমাটিকে। মানে ধরো তোমার জায়গায় এক নাম, আমার জায়গায় এক নাম, এরকম। যেমন দেখো ভাঙড়, ঠিক আছে, এই ভাঙড় নামটা কোথায় দেওয়া আছে? পুরাতন পলিমাটিকে ভাঙড় বলা হয়। কি বলা হয়? ভাঙড়। পুরাতন পলিমাটিকে ভাঙড় বলা হয়। এটি মূলত কাদা মাটি নিয়েই গঠিত হয়। এই জায়গা আর নদী থেকে দূরে অবস্থিত, মানে নদীর কাছাকাছি যেটা থাকে সেটা কিন্তু নতুন পলিমাটি বলতে পারি, এবং পুরাতন পলিমাটি নদী থেকে অনেকটা দূরে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে পুরাতন পলিমাটি রয়েছে সেটা কিন্তু ভাঙড় বলা হয়। তারপরে খাদার, নবীন পলিমাটিকে বলা হচ্ছে খাদার। এটি গাঙ্গেয় সমভূমিতে পাওয়া যাচ্ছে। এই মাটি খুবই উর্বর, মনে রাখতে হবে। তাহলে খাদারটা কি? খাদার হচ্ছে আমাদের স্পেশালি নবীন পলিমাটি। তোমাকে যদি অপশনে এরকম চলে আসতো যে খাদার জিনিসটা কি, তখন তুমি বুঝতে পারতে না। তো খাদারটাই হচ্ছে আমাদের নবীন পলিমাটি। ক্লিয়ার? এরপর দেখো ভাবর রয়েছে। হিমালয়ের পাদদেশে নুড়ি, কাঁকর মিশ্রিত পলিমাটিকে আমরা কি বলে থাকি? ভাবর বলে থাকি। মনে রাখতে হবে ভাবর কাকে বলা হয়? হিমালয়ের পাদদেশে, মানে হিমালয়ের যে নিচের অংশ রয়েছে, সেই নিচের অঞ্চল, সেই অঞ্চলে নুড়ি ও কাঁকর মিশ্রিত যে পলিমাটি পাওয়া যাচ্ছে তাকে আমরা ভাবর বলবো। এই অঞ্চলে কৃষিকাজে কিন্তু অনুপযুক্ত, মানে কৃষিকাজ কিন্তু একদমই ভালো হয় না। আমরা জানি যে পার্বত্য অঞ্চলে কৃষিকাজ ভালো হয়ও না, জানি আমরা। এরপর আছে হচ্ছে তরাই। উচ্চ বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে জলাকীর্ণ এবং স্যাঁতসেঁতে প্রকৃতির হয়ে থাকে। এটি কৃষির পক্ষে উপযুক্ত, মনে রাখতে হবে। দেখো, স্যাঁতসেঁতে জলাভূমি যেসব জায়গাগুলো হয় না, ওগুলো কিন্তু কৃষির কাজে এমনি ভালো হয়। এই অঞ্চলে নাইট্রোজেন ও জৈব পদার্থ দ্বারা সমৃদ্ধ, কিন্তু ফসফেটের অভাব দেখা যাচ্ছে এই মাটিতে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট স্লাইডে। এর পরবর্তীতে আমাদের সামনে যেটা রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন প্রত্যেকবার পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে,
দাক্ষিণাত্যে মালভূমির মহারাষ্ট্র, মনে রাখতে হবে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকের অংশবিশেষ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু জুড়ে এই মৃত্তিকা আমরা দেখতে পেয়ে থাকি। তারপরে পশ্চিমবঙ্গে কিন্তু স্পেশালি এই মৃত্তিকা খুব একটা দেখা যায় না, ঠিক আছে, তবু কিছু কিছু অংশ দেখা যায়। আচ্ছা, বৈশিষ্ট্য যদি আমরা বলি, এই কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বা কালো মাটি যাকে আমরা বলে থাকি, তার যদি বৈশিষ্ট্য বলি, এই মৃত্তিকা রেগুর মৃত্তিকা, মনে রাখতে হবে রেগুর মৃত্তিকা বা কার্পাস মৃত্তিকা নামে পরিচিত। কেন? কারণ এই যে মাটি, তাতে কিন্তু কার্পাস চাষ খুব ভালো হয়, মনে রাখতে হবে কার্পাস চাষ। এটা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল 2020 সালের প্রিলি এক্সামে এসেছিল, কোন মাটিতে কার্পাস চাষ খুব ভালো হয়। যারা যারা পরীক্ষা দিয়েছিল আশা করি জানো। তাহলে বুঝবে এই যে আমাদের কৃষি মৃত্তিকা, তাকে কিন্তু আরো নাম দেওয়া যায়, কেমন কেমন না, কৃষি মৃত্তিকা, কার্পাস মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল, ঠিক আছে। লাভা গঠিত ব্যাসল শিলা আববাহিকার ফলে এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে, মানে স্পেশালি কিন্তু লাভা দ্বারা গঠিত হয়। এই মাটিতে টাইটানিয়াম অক্সাইড এর পরিমাণ বেশি থাকে, এটা কিন্তু এক প্রকারের অক্সাইড হয়ে থাকে, যার জন্য কিন্তু এতে এই কার্পাস চাষটা খুব ভালো হয়ে থাকে। এই মাটিতে সাধারণত চুন, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং পটাশ মিশ্রিত থাকছে, মনে রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেককে বলবো যে এগুলো কিন্তু তোমার খাতায় নোটও না করতে পারো, দেখো ভালো করে, শোনো ভালো করে, পিডিএফটা পরে পেয়ে গেলে অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারবে। এই মাটি কার্পাস তুলা চাষের জন্য আদর্শ, বলছিলাম না এই যে কার্পাস, তুলা ইত্যাদি চাষের জন্য কিন্তু একদম পুরো আদর্শ মাটি। এছাড়াও কিন্তু এখানে তামাক হয়, গম হয়, জোয়ার, তৈলবীজ, মিলেট ইত্যাদি কিন্তু চাষ হয়ে থাকে এই মানে তোমার মৃত্তিকায়। কি মৃত্তিকা বললাম? ব্ল্যাক মৃত্তিকা, ব্ল্যাক সয়েল কৃষি মৃত্তিকা। ক্লিয়ার? চলো। আচ্ছা, তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিই, আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশের মেন্স এর জন্য কিন্তু একটা সাজেস্টিভ মক টেস্ট আমরা নিয়ে এসেছি। 50টা সেট এর মধ্যে তোমরা পাচ্ছ। আপাতত কিন্তু এটা পিডিএফ আকারে তোমরা পাবে, কারণ বুকের প্রাইস কিন্তু অনেক বেশি, যার জন্য এই পিডিএফ আকারে তোমরা নিয়ে নাও। এখনো কিন্তু প্রাইসটা 89 রুপিস রয়েছে। অলরেডি কিন্তু অনেক ক্যান্ডিডেট এটা নিয়ে নিয়েছে, তোমরা পিছিয়ে থেকো না। অবশ্যই বলছি 129 টাকা লাগছে না, মাত্র 89 রুপিস লাগছে। তোমাদের ফুল মক টেস্ট 20টা দেওয়া থাকবে, 5টা তোমাদের ইংলিশের স্পিড টেস্ট, 5টা ম্যাথের, 5টা জিআই, 5টা জিকে, এরপরে 10টা থাকবে বুস্টার টেস্ট এবং ফ্রি ওএমআর পাচ্ছ। এত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই কনস্টেবলের যে মেন্সের প্র্যাকটিসের সেখান থেকে, ঠিক আছে। এর আগে আমরা কিন্তু 4টে এক্সামে যে প্র্যাকটিস সেট বানিয়েছি, প্রত্যেকটাই কিন্তু ম্যাক্সিমাম কমন আমরাই দিয়েছি। তো সেই জন্য প্রত্যেককে বলি যে যদি চাও এইবার একটা ভালো ড্রেস পরতে, যদি চাও চাকরি পেতে, অবশ্যই কিন্তু এই প্র্যাকটিস সেটটা নিতে হবে, ঠিক আছে। চলো, শুধু তোমরা এই নাম্বার একটু হোয়াটসঅ্যাপ করে দেবো, অথবা ডিসক্রিপশন বা কমেন্ট সেকশনে লিঙ্ক পাবে, সেখান থেকেও এসএমএস করতে পারো। চলো, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এবার আমাদের বলছে লোহিত মৃত্তিকা, যেটাকে আমরা রেড সয়েল বলি। কি তাই বলে থাকি? রেড সয়েল, ঠিক আছে। আচ্ছা, রেড সয়েল বা লাল মাটিও বলে থাকি এটাকে আমরা, লোহিত মৃত্তিকা। ভালো করে বুঝবে অবস্থানটা। এই মৃত্তিকা সাধারণত সমগ্র তামিলনাড়ুতে কিন্তু বেশি পাওয়া যাচ্ছে, এছাড়াও তোমার কর্ণাটকের অংশবিশেষ পাওয়া যাবে, মহারাষ্ট্রের দক্ষিণ পূর্বেতে, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশের পূর্বাংশ, ছোটনাগপুর অঞ্চল, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম জেলায় লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে বাঁকুড়া এবং বীরভূম জেলায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এটা কিন্তু খুবই বেশি করে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এছাড়া ছোটনাগপুর রয়েছে। তো ইত্যাদি জায়গায় আমরা কিন্তু এই লোহিত মৃত্তিকা দেখতে পাবো। এবার এই মৃত্তিকারও কিছু বৈশিষ্ট্য রয়েছে। কেমন বৈশিষ্ট্য না, দেখুন আমরা, এই মৃত্তিকা আর্কিয়ান, ঠিক আছে, বা পিকবিয়ান যুগের গ্রানাইট, নিশ ও কোয়ার্টজাইট শিলা দ্বারা গঠিত হয়েছে। এই যে গ্রানাইট, নিশ, কোয়ার্টজাইট, এগুলো কিন্তু এক প্রকারের শিলা। এই সব শিলা দ্বারাই কিন্তু আমাদের এই লাল মাটি বা রেড সয়েল তৈরি হচ্ছে, ঠিক আছে। এর পরবর্তীতে লোহিত মৃত্তিকায় লৌহের পরিমাণ বেশি থাকছে। এই মৃত্তিকার লং রাল। তাহলে যদি বলে তোমাকে যে এই মৃত্তিকার, মানে তুমি আমি জেনারেল জেনে রাখো, কোশ্চেন আসে না এইভাবে, বাট জেনে রাখো লাল কেন হয়, কারণ এতে লোহার পরিমাণ বেশি থাকে। তোমাকে ধরো অপশন দিয়ে দিল যে কোন মাটিতে লোহার পরিমাণ বেশি রয়েছে, তখন তুমি অবশ্যই এটা রাইট করে দেবে, কারণ তুমি আমাদের ক্লাস দেখে গেছো। চলো, এর পরবর্তীতে এই মৃত্তিকায় অতি অল্প পরিমাণে নাইট্রোজেন থাকছে, জৈব পদার্থ এবং ফসফরাসের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই মৃত্তিকায় অনুর্বর, এ কিন্তু উর্বর নয়, মানে খুব ভালো যে চাষ হবে এমন কিছু না, তবে বর্তমানে রাসায়নিক সার প্রয়োগ করে এই মৃত্তিকায় কিন্তু দেখো কি কি চাষ করা হচ্ছে, ভালো করে বুঝবে। চীনাবাদাম, আলু, ভুট্টা, ধান, রাগি, গম, বাজরা, ডাল, আখ, তৈলবীজ এবং কমলা লেবু, আম, শাকসবজি প্রভৃতি ফসল। মানে বলতে পারো যে এখন বিজ্ঞান এত বেড়ে গেছে যে রাসায়নিক অনেক রকমের পদার্থ এর সঙ্গে মিশিয়ে এই জমিটাও কিন্তু খুব উর্বর করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ফসল কিন্তু আমরা এখানে চাষ করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছে ল্যাটেরাইট মৃত্তিকা। কি না, ল্যাটেরাইট মৃত্তিকা অবস্থান যদি দেখি, তাহলে কিন্তু সাধারণত এটা পশ্চিম ঘাটের শীর্ষ দেশে, পূর্বঘাট, রাজমহল পাহাড়, আসাম ও মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো এই ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে বুঝতে পারছো যে এটা কিন্তু বিশেষ করে পাহাড়ি অঞ্চলেই আমরা দেখতে পাবো এই ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে। আচ্ছা, এবার এই ল্যাটেরাইট মৃত্তিকার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কি উচ্চ তাপমাত্রা এবং উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সাধারণত এই মৃত্তিকা দেখা যায়। মানে কি আছে, যেখানকার তাপমাত্রা খুব বেশি এবং কি আছে বৃষ্টিপাতও খুব বেশি হয়, সেই সব অঞ্চলে তুমি বিশেষ করে এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাবে। এই মৃত্তিকাতে আয়রন অক্সাইড, বিভিন্ন ধরনের জৈব পদার্থ, ফসফেট এবং ক্যালসিয়ামের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। কাঁকড়ের পরিপূর্ণ বলে এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুবই কম। মানে কি বলতো, মৃত্তিকা ধরো এগুলো সব মৃত্তিকা,
এর মধ্যে না অনেক কাঁকড় আছে, যার জন্য কি এতে জল ধারণ, মানে জল কিন্তু এর মধ্যে আটকে থাকতে পারে না, বুঝতে পেরেছো? জল দিলেই এখান থেকে বেরিয়ে যাবে। তো এই জিনিসটা এখানে বোঝাতে চাইছে যে কাঁকড়ের পরিপূর্ণ বলে এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুবই কম। ল্যাটেরাইট মৃত্তিকা কাজু বাদাম চাষের জন্য বিশেষভাবে উপযোগী, মানে মনে রাখতে হবে এই কাজু বাদাম আমরা খাই, তো সেই কাজু বাদাম কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকাতেই সব থেকে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়। যার জন্য দেখবে তোমরা ওই যে ইয়ের এলাকায় যেগুলো বলি আমি, গোয়া টোয়ার দিকে খুব তাপমাত্রা হয় জানো তোমরা, এবং বৃষ্টিপাতও সেখানে কিন্তু সেই রকমই হয়। তো সেই জন্য ওইসব জায়গায় দেখবে তোমাদের কাজু বাদামও ভালো হয়। এছাড়াও তুমি তুলা, চা, নারকেল, ডাল ইত্যাদি কিন্তু এই মাটিতে চাষ করা হচ্ছে। নেক্সট, এরপর আসছে আমাদের ডেজার্ট সয়েল, যেটাকে আমরা মরু মৃত্তিকা বলে থাকবো, যেটা মরুভূমিতেই বিশেষ করে পাওয়া যাবে। এই মৃত্তিকা দেখা যায় প্রধানত রাজস্থানের মরুভূমিতে, বললাম আমি মরুভূমির কথা, গুজরাটের উত্তরাংশে, কচ্ছ অঞ্চলে, এছাড়াও হরিয়ানার পশ্চিমাংশে এবং পাঞ্জাবের দক্ষিণাংশে, দক্ষিণ পশ্চিমাংশে। তাহলে এই কটা জায়গায় মেনলি কিন্তু আমাদের মরু মৃত্তিকা বা যেটাকে ডেজার্ট সয়েল বলে থাকে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা কিছু প্রশ্ন নিয়েও কিন্তু আলোচনা করবো আজকে। হ্যাঁ, বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই তাহলে এই মাটিকে কিন্তু কি বলা হয়, দেখো সিরোজেম মৃত্তিকা। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জায়গা, এই টপিকটা মনে রাখবে। তাহলে সিরোজেম যদি বলা হয় যে কোন মাটিকে আমরা সিরোজেম মৃত্তিকা বলে থাকি বা সিরোজেম কি, তখন আমরা অবশ্যই কিন্তু এই মরু মৃত্তিকার দিকে টিক দিয়ে দেবো। ঠিক আছে? এই মৃত্তিকা বাদামি হলুদ বা হালকা বর্ণের হয়ে থাকে, মনে রাখতে হবে। এই মৃত্তিকা সাধারণত বালিপূর্ণ ও লবণাক্ত প্রকৃতির হয়ে থাকে। এই মৃত্তিকা অল্প পরিমাণে নাইট্রোজেন ও জৈব পদার্থ দিয়ে গঠিত হয়। এই মৃত্তিকা সাধারণত কৃষির পক্ষে কিন্তু অনুপযোগী, মানে কৃষির জন্য খুব একটা ভালো না, তবে উপযুক্ত পরিমাণে জলসেচ, রাসায়নিক সার প্রয়োগ করলে মিলেট, বার্লি ইত্যাদি শস্য কিন্তু আমরা উৎপাদন করতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা। দেখো বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হ্যাঁ, তারপরে দেখো পাঞ্জাব, সুন্দরবন অঞ্চল ও কচ্ছের রণ অঞ্চলে এই মৃত্তিকা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। বুঝতে পারছো, লবণাক্ত যেহেতু, তো অবশ্যই কিন্তু আমাদের এটা নদী বা সমুদ্র এলাকার দিকেই হবে, তাই না? আচ্ছা, দেখো এর যদি কিছু বৈশিষ্ট্য আমরা বলি তাহলে এই প্রকার মৃত্তিকা বিভিন্ন নামে পরিচিত, যেমন কি রে, উসর, কন্যার, থুর প্রভৃতি নামে কিন্তু এই মৃত্তিকা প্রচলিত রয়েছে। এই মৃত্তিকাতে সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই মৃত্তিকা কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত, মানে একে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা খুব একটা হয় না, তবুও এখন যা হয়েছে অবশ্যই করা যাবে। এরপরে পিঠ ও জলাভূমি অঞ্চলের মাটি অবস্থান, সাধারণত কেরালার কিন্তু উপকূল সহ, মানে কি বলছো, কেরালার যে উপকূল অঞ্চল সেই সহ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু উপকূল অঞ্চলে দেখতে পাওয়া যায়। কোথায় কোথায়? পশ্চিমবঙ্গে, উড়িষ্যা, তামিলনাড়ু, এছাড়াও কেরালার যে উপকূল অঞ্চল সেই অঞ্চলে কিন্তু আমাদের এই পিঠ ও জলাভূমি অঞ্চলে মাটি দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করব। যেমন দেখো, প্রথম বৈশিষ্ট্য যদি বলি, অধিক বৃষ্টিপাত ও উচ্চ আর্দ্রতাযুক্ত অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো করে বুঝবে, আগের স্লাইডে তোমাকে আমি একটা জিনিস বোঝালাম, কি বোঝালাম, দেখো এখানটা দেখো, কেরালার উপকূল অঞ্চল রয়েছে, মানে বুঝতে পারছো সমুদ্রের সাইড গুলো রয়েছে, তাহলে সেই জন্যই কিন্তু দেখো এই যে জায়গা, সেই জায়গায় আর্দ্রতাও বেশি হবে আমরা জানি, তাহলে আর্দ্রতা বেশি এবং বৃষ্টিপাতও বেশি, তবেই কিন্তু আমরা এই মৃত্তিকা দেখতে পাবো, পিঠ ও জলাভূমি অঞ্চলের মাটি। হ্যাঁ, এই মৃত্তিকায় জৈব পদার্থের উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। এই প্রকার মৃত্তিকা সাধারণত ধান ও পাট চাষের জন্য কিন্তু উপযুক্ত, ধান পাট দুটোই কিন্তু ভালোভাবে চাষ হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের রয়েছে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। হুম, এই মৃত্তিকা তো নাম শুনে বুঝতে পারছো যে পাহাড়ি অঞ্চলে পাওয়া যাবে। তার প্রধানত পর্বতের ঢাল যুক্ত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। তোমার জন্য একটা হোমওয়ার্ক আমি বলে দিই যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, আমাকে বলতে পারবে কেউ? মানে ভারতের মধ্যে বলবে, হ্যাঁ। এবার দেখো বৈশিষ্ট্য, পার্বত্য অঞ্চলের যে মৃত্তিকা তার বৈশিষ্ট্য, এই মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ কিন্তু বেশি থাকছে। জৈব পদার্থ বুঝতে হবে, এই জায়গাটা তোমরা অনেক জায়গায় হয়তো লক্ষ্য করতে পারছো যে জৈব পদার্থ কিন্তু প্রত্যেকটা মাটিতেই খুব বেশি করে থাকছে। এই মৃত্তিকায় পটাশ, ফসফরাস এবং চুনের পরিমাণ কিন্তু কম থাকে। এই মৃত্তিকায় অনুর্বর প্রকৃতি হয়, কারণ কি এর মধ্যে এইগুলো নেই, পটাশ, ফসফরাস। দেখো পটাশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ সার, দেখবে তোমরা বেশিরভাগই শুনতে পাবে যে হ্যাঁ জমিতে পটাশ দেওয়া হচ্ছে বা ফসফরাস দেওয়া হচ্ছে। কেন দেওয়া হয়? কারণ জমিকে উর্বর করার জন্য। তো এগুলো যেহেতু নেই মাটির মধ্যে, তো সেই জন্য কি এই মাটি অনুর্বর রয়েছে। তবে সার প্রয়োগ করে কিন্তু উর্বর করা যায়। আমি বলছি এখন যে যেমনই হোক না কেন সার প্রয়োগ করে প্রত্যেকটা জিনিসকেই ঠিক করে দেওয়া যাচ্ছে। এই মৃত্তিকা অনুর্বর হলেও কিন্তু এখানে চা, কফি, বিভিন্ন ঔষধি দ্রব্য, বিভিন্ন প্রকার ফল প্রভৃতির কিন্তু চাষ হচ্ছে এখানে। দেখো তোমরা জানবে যে দার্জিলিং বা তুমি কাশ্মীরের দিকে বলো, সেই সব জায়গায় কিন্তু দেখবে তোমরা এই চা, কফি বা তোমাদের আপেল, কমলা লেবু এগুলো বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে খুব ভালো করে বুঝো, এটা কিন্তু পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। এখানেও দেখো তোমাকে বলেছে যে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা চা, কফি, বিভিন্ন ঔষধ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো আগে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, তারপরে কিছু আমাদের কোশ্চেন রয়েছে। তোমাদের আরো একবার বলে দিচ্ছি, ডাব্লিউবিপি এবং কনস্টেবল মেন্সের জন্য, ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের মেন্সের জন্য তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা হচ্ছে সাজেস্টিভ মক টেস্ট
যেখানে তোমরা 100% সলিউশন কিন্তু এর সঙ্গে পেয়ে যাচ্ছ। 50টি সেট থাকছে এবং তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে 7074081673 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এখন কিন্তু তোমাদের জন্য দাম 89 রয়েছে, এর পরবর্তীতে এটা 99 দাম হবে, ঠিক আছে। বিগত 4টে এক্সামে আমরা যা কমন দিয়েছি, মানে আমরা 4টে সেটই বানিয়েছি এবং 4টে সেটে যে কমন দিয়েছি তার রেকর্ড রয়েছে, এই তোমরা প্লে লিস্টে চলে যাবে তাহলে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের থেকে বেশি কমন, আমাদের থেকে বেশি সাজেস্টিভ মক টেস্ট কেউ বানাতে পারবে না, যত বড়ই পাবলিকেশন হোক, চ্যালেঞ্জ করে দিলাম, ঠিক আছে। চলো এরপরে কিছু ওয়ান লাইনার দেখে নিই আমরা। চলো চটজলদি যা পড়লাম সেগুলোকে ওয়ান লাইনার হিসেবে পড়ে নেব। পলিমাটি চাষের জন্য উপযোগী ও অত্যাধিক উর্বর হয়ে থাকে। পলিমাটি হলো নদী অববাহিকার মাটি। ভারতের সব থেকে বেশি অঞ্চল জুড়ে আমাদের পলিমাটি দেখা যাচ্ছে, মনে রাখতে হবে এটা। আচ্ছা, কারেওয়া মাটি হলো কাশ্মীর উপত্যকার পলিমাটি, মনে রাখতে হবে। তাহলে এই যে কারেওয়া, এটা কি? এটা হলো কাশ্মীর উপত্যকার একটি পলিমাটি। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর, কার্পাস মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল বলা হচ্ছে। কৃষ্ণ মৃত্তিকার তুলা চাষ ভালো হয়। লাল মাটি গ্রানাইট থেকে সৃষ্ট, অল্প বৃষ্টি, অধিক উষ্ণতা অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম জেলায় লোহিত মৃত্তিকা দেখা যায়। মরু মৃত্তিকা রাজস্থানে দেখা যায়। মরু মৃত্তিকাকে সিরোজেম বলা হয়, সিরোজেম বলা হয়। মরুকরণ করতে বোঝায়, কি বলছে, মরুকরণ বলতে বোঝায় মরুভূমির সম্প্রসারণ ও ক্ষয়বৃদ্ধি। পর্চল মৃত্তিকা হলো পার্বত্য মাটি, আম্লিক অনুর্বর মাটি। ঝুম চাষ উত্তর পূর্ব ভারতে পাহাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ধাপ চাষ, মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ। তারপর দেখো কি বলছে, ভূমিধস দেখা যায় পাহাড়ি ঢালে। মেঘালয় মালভূমি অঞ্চল এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যাচ্ছে। ল্যাটেরাইট মাটি হলো বা ল্যাটেরাইট হলো ইটের মতো শক্ত মাটি। ল্যাটেরাইট ইটের মতো শক্ত মাটি। ভারতের মৃত্তিকা গবেষণাগারে অবস্থিত কিন্তু কোথায়? আমাদের দেরাদুন, মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কিন্তু দেরাদুন অবস্থিত। ভারতের মরু গবেষণা কেন্দ্র অবস্থিত কিন্তু যোধপুরে। সোলাম শব্দের অর্থ মেঝে বা ভূমি, মনে রাখতে হবে। সোলাম শব্দের অর্থ মেঝে বা ভূমি। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? পিডোজেনেসিস। পিডোজেনেসিস মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়া, মানে মাটি তৈরি হচ্ছে সেই যে প্রসেস, তাকে বলা হচ্ছে কিন্তু পিডোজেনেসিস। মৃত্তিকা সৃষ্টির পূর্ব শর্ত হলো অববাহিকা ও বিচূর্ণী ভবন, মানে ভাঙাচোরা হয়ে যাবে। রোগ থিল হলো মৃত্তিকা সৃষ্টির আগের পর্যায়ে, মনে রাখতে হবে। রোগ থিল, রোগ থিল এগুলো তোমরা আগে জেনে শোনা জানি না, বাট জেনে নাও। রোগ থিল হলো মৃত্তিকা সৃষ্টির আগের পর্যায়টা। ছোটনাগপুর মালভূমি, মেঘালয় ও পশ্চিমঘাট পর্বত যেটা রয়েছে সেই অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যাচ্ছে। কারেওয়া মাটিতে জাফরান চাষ ভালো হয়। এই যে কি বলছে, কেশর, কেশর, কেশর জানি। তাহলে কেশর চাষ কিন্তু মনে রাখতে হবে কারেওয়া। কারেওয়া নামক এক রকম মৃত্তিকা, যে মৃত্তিকাটা কি আছে আমাদের ভালো করে যদি আমরা এখানটা দেখি, কোথাও একটা দেখেছিলাম। কারেওয়া মৃত্তিকা কিন্তু খুব ভালো একটা মৃত্তিকা এবং এই মৃত্তিকাতেই কিন্তু আমাদের কাশ্মীরের যে জাফরান রয়েছে সেই জাফরান কিন্তু হয়ে থাকে। এর পরবর্তীতে ভারতের 25% অঞ্চল কিন্তু ভূমিক্ষয় প্রবণ, মনে রাখতে হবে, খুব এটা একটা বলতে পারো খারাপ জিনিস। 25% মৃত্তিকা ক্ষয়ের ফলে মৃত্তিকার উপরের যে পুষ্টির মৌল, যেমন এন রয়েছে, পি মানে তোমার ইয়ে রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ঠিক আছে, নাইট্রোজেন অপসারণ ঘটে, ফলে উর্বরতা কিন্তু কমে যাচ্ছে। মানে মৃত্তিকা যখনই কি হচ্ছে, ক্ষয় পাচ্ছে, তখন কিন্তু নাইট্রোজেন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম, এইগুলো কিন্তু সবই কি করছে, এখান থেকে না উবে যাচ্ছে বা বলতে পারো চলে যাচ্ছে, অপসারণ করছে, যার জন্য এর উর্বরতা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমাদের ক্লাসটা আজকে এই অবধি ছিল। ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেককে রিকোয়েস্ট করবো কমেন্ট সেকশনে জানাতে। এই ক্লাসটা যদি আমরা কন্টিনিউ করি, নেক্সট ক্লাসে কিন্তু আমরা তোমাদের জন্য প্রায় অ্যাপ্রক্সিমেট 60 থেকে 80টা কোশ্চেন এই মাটির উপর নিয়ে আসবো। তাহলে কি হবে, আজকে পড়ে নিলে এবং পরের দিন ওগুলোকে রিভাইজ করে নেবে, কমপ্লিট কিন্তু তোমাদের এখানে সলিউশনটা হয়ে যাচ্ছে কমপ্লিট, কিন্তু মাটি তোমাদের কমপ্লিট আর ধরবে না এটাকে, ঠিক আছে। তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয়, আরো একবার বলছি, এই মাটির যে পিডিএফটা, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটাতে 100টা লাইক যদি কমপ্লিট করে দাও, টেলিগ্রামে আমরা দিয়ে দিচ্ছি, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, জয়েন করো। এছাড়াও আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, সাজেশন প্র্যাকটিস, যে প্র্যাকটিস সেট কিন্তু নিলে তোমরা 100% সফল হওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই তোমরা যারা যারা প্র্যাকটিস সেট নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অথবা তোমাদের সামনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7074081673, এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করে নিয়ে বলবে আমার প্র্যাকটিস সেট দরকার। খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এখনো পর্যন্ত রয়েছে, 89 টাকায় 50টি প্র্যাকটিস সেট রয়েছে। যারা যারা নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।